দেখুন, হারাধনের 7টি ছেলের গল্প আপনারা শুনেছেন, কিন্তু হরি মাসির রইল বাকি 8 এবার আপনারা দেখলেন। বিধানসভায় পরিষদীয় দলে তৃণমূল কংগ্রেসের কন্ট্রোল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আগেই চলে গিয়েছিল। সংখ্যাটা আগে ছিল 58 জন, যারা ঋতব্রত মডেলকে সমর্থন করে মমতা থেকে বেরিয়ে এসেছিল। সংখ্যাটা এখনো বেড়ে 62 হয়ে গেছে। সবথেকে বড় কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয়, যিনি মনে করতেন যে তার পরিবারেরই লোক, সেই ফিরহাদ হাকিম পর্যন্ত বিদ্রোহী দলে নাম লেখানোর জন্য গতকাল বৈঠক করলেন। আর এদিকে লোকসভাতে আপনারা খবর পেয়ে গেছেন যে কাকলি বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়, এরা দুজন মিলে কার্যত এদের দুজনের নেতৃত্বে অন্তত কমপক্ষে 20 জন সাংসদ তারা গতকাল স্পিকারের কাছে চিঠি লিখে বললেন যে তারা এনডিএ কে সমর্থন করবেন এবার থেকে, অর্থাৎ সরাসরি বিজেপি গোষ্ঠীকে তারা সমর্থন করবেন এবং লোকসভাতে বসার জন্য তাদের যেন আলাদা করে জায়গা বরাদ্দ করা হয়। কখন এ কথা বলছেন? যখন ঠিক দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন ইন্ডিয়া জোটের সঙ্গে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখন হাতে বলতে শুধুমাত্রই ওই পেন্সিল, এবং সেই পেন্সিলটা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে বলি দিয়েছিলেন আগেই পশ্চিমবঙ্গবাসীকে, এবং এরপরে সমস্ত বিধায়ক থেকে সাংসদ সকলেই এখন তার কাছে কেউই আর নেই। অর্থাৎ খুব শীঘ্রই যেটা আপনারা দেখতে চলেছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবার তাদের প্রতীকটা পর্যন্ত হারাবে, এবং এই যে তৃণমূল কংগ্রেসের কাছে 2000 কোটি টাকার একটা বিরাট লিখিত সম্পত্তি, অলিখিত সম্পত্তি এটা এখনো কেউ জানতে পারবে না, লিখিত 2000 কোটি টাকার সম্পত্তির তাহলে ভাগিদার হবেন কারা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ওই কাকলি ঘোষ দস্তিদাররা। অর্থাৎ এই টাকাও এবার চোখের সামনে থেকে বেরিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। যে টাকার জন্য এতটা দুর্নীতি করলেন, সেই টাকাও শেষ পর্যন্ত আর তাদের হাতে থাকবে না, সময় আগত। আজকে বর্ণনা করব আপনাদের সামনে। নমস্কার, আমি প্রলয়। প্রত্যেক দিনের মতোই আজকে নতুন আরও একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। পর্ব শুরু করার আগে ওই একটু নতুন করে আপনাদের একটা আমি ভিডিও দেখাবো, এবং এই ভিডিওতে ডিম বিক্রি হচ্ছে, ডিম, বুঝলেন তো? এবং অদ্ভুতভাবে ভালো ডিমের থেকে পচা ডিমের দাম নাকি বেশি। একবার শুনুন তো। শুনলেন? এবার কোন রাজ্য ভাই আমি জানি না, ভালো ডিম নাকি ওই 5 টাকা বা 10 টাকা জোড়া বিক্রি হচ্ছে, আর খারাপ ডিম নাকি 20 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। খারাপ ডিমের চাহিদা পচা ডিমের চাহিদা এতটাই বেশি, তার কারণ তৃণমূল কংগ্রেস দেখলে ভালো ডিম ছুটতে কেউ রাজি হচ্ছেন না। বলছেন গ্যাটের করি খরচা করব বেশি, অসুবিধা নেই, কিন্তু ছুটলে ওই পচা ডিমই ছুটবো। দেখুন, দুটো ভালো ডিম কিনে রাখবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছুটবেন না কেউ। তারা সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, সে দুর্নীতিবাজ হোক, তাদেরকে দুটি উপহার দিয়ে গিয়ে বলবেন যে চাইলে নিজের মাথায় নিজেই ভাঙতে পারেন। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। এখন আমি আপনাদের সামনে যেটা বলবো, গতকাল আপনারা জেনে গিয়েছেন যে ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে দুপুরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে কারা কারা হাজির ছিলেন তাজ্জব হয়ে যাবেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাদ্দারি করেছেন। এটাও তো মানতে হবে অ্যাট দ্য সেম টাইম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের সৈনিকরা, এক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনে ভিড় করে থাকা, এবং কি করে অবৈধ কাজের কোনো অনুমোদন কিংবা কিভাবে তোলার ভাগ পাওয়া যায় বা বিভিন্ন রকমের যারা করে বেড়াতেন, তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি গালি দিয়ে নিজেদের সম্পত্তি রক্ষা করার চেষ্টা করছেন, আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভালো সাজারও চেষ্টা করছেন, হাতে হাতে লাভও পাচ্ছেন। তবে সরাসরি বিজেপি তাদেরকে নিজেদের রাজনৈতিক দলে ঠাঁই না দিয়ে নতুন একটি ব্লক তৈরি করে দিয়েছিলেন, যেমনটা আপনাদের আগেই বলেছিলাম। অর্থাৎ এক্ষেত্রে অপারেশন লোটাস নয়, অপারেশন বেঙ্গল মডেলই হলো, সরাসরি তারা বিজেপিতে গেলেন না। এবার দেখুন কারা কারা গতদিনে বৈঠক করলেন। প্রথমে ভূপেন্দ্র যাদবের বাড়িতে, এবং তারপরে
শতাব্দী রায়ের দিল্লির বাড়িতে। আপনারা জানেন সাংসদ হলে প্রত্যেকেই সাংসদ ওই থাকাকালীন নিজের পছন্দ মতো জায়গাতে, এবং সেটা খুব ভালো জায়গাতে, তিনি একটা বাংলো পেতে পারেন। আর যদি বাংলো না নেন তাহলে মাসে 2 লাখ টাকা, যদি না নেন তাহলে 2 লাখ টাকা অতিরিক্ত পেতে পারেন। তো সবাই বাংলোই নেন। তো শতাব্দী রায়ের বাংলোতে যারা যারা ছিলেন এবং যারা যারা স্পিকারকে চিঠি পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে, নামগুলো শুনুন আপনারা। তাদের তালিকায় রয়েছে কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়, এরা হচ্ছে মানে লিড করছেন। এবং তারপরে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, খলিলুর রহমান, অসিত মাল, অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, জগদীশ বর্মা বাসুনিয়া, আবু তাহের, কালীপদ সোরেন, জুন মালিয়া, সাজদা আহমেদ, ইউসুফ পাঠান, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, বাপি হালদার এবং পার্থ ভৌমিক। শত্রুঘ্ন সিনহা এবং প্রতিমা মণ্ডল তারাও নাকি ঘেঁষাঘেঁষি করছেন এই এলো বলে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত হিসেবে যারা রইলেন, কতজন রয়ে গেলেন, মানে সংখ্যাটা 8 মধ্যে 6 জন এখনো পর্যন্ত কনফার্ম, 2টো সিট এখনো নড়বড় করছে। সেই 8 জনের মধ্যে স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ। এরাই অনুগতর তালিকায় রয়েছে, অর্থাৎ 6 জন। আরও 2 জন টলমল করছে, যে কোনো সময় তারাও চলে যাবে। অর্থাৎ 1/3 মেজরিটি তৃণমূল কংগ্রেসের হাতে আর থাকছে না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ওই একই দিনে একেবারেই সভানেত্রী বা মানে কংগ্রেসের নেত্রী একেবারেই সোনিয়া গান্ধীকে জড়িয়ে ধরে, মানে যেন দুজন ছবি দেখে মনে হচ্ছে দুজনই যেন দুজনের কষ্টকে বুঝতে পারছেন। কেন বলুন তো, এক তো ইন্ডিয়া জোট তো তারাও তো দুর্বল হয়ে গেল, 20টা সাংসদ বেরিয়ে যাওয়া মানে ইন্ডিয়া জোট তো দুর্বল হয়ে গেল। এবং আগেই আপনারা জানেন যে এখান থেকে আম আদমি পার্টি তারা যোগদান করেনি, তৃণমূল কংগ্রেস মানে নামে মাত্রই আর কিছুই থাকলো না, এবং ডিএমকে পর্যন্ত, স্ট্যালিনের দল পর্যন্ত বেরিয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন ইন্ডিয়া জোটে এই মুহূর্তে অবস্থা কি। এই রকম এখন যেটা পরিস্থিতি, তৃণমূলের কংগ্রেসের গরু এবং বলদ দুটোই যাওয়ার উপক্রম। কেন গরু এবং বলদ বললাম? এই কারণেই বললাম যে তৃণমূল কংগ্রেসের এই যে চিহ্নটা আর তৃণমূল কংগ্রেস রাখতে পারবে না। তার কারণ দেখবেন আর 1 মাসের মধ্যেই যে কোনো দিন তৃণমূল কংগ্রেসের এই যে নতুন ব্লক, এরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলবে যে আমরাই আসল তৃণমূল, আমরা তৃণমূলের প্রতীকটা আমাদের, আমরা এই প্রতীকে লড়তে চাই। এবং ভারতবর্ষে এই উদাহরণ প্রচুর রয়েছে। সবথেকে বড় একটা উদাহরণ দিই, যে 1977 সালে কংগ্রেসের চূড়ান্ত ভরাডুবির পর ইন্দিরা গান্ধীর অবস্থা আপনাদের মনে রয়েছিল। সেই সময় পর্যন্ত কংগ্রেস প্রথমে জোড়া বলদ নিয়ে কংগ্রেস লড়তো, তারপরে হচ্ছে কংগ্রেস লড়তো গাই বাছুর নিয়ে লড়তো। ইন্দিরা গান্ধী 1977 সালে পরাজিত হওয়ার পর গাই এবং বাছুর প্রতীকটা পর্যন্ত তার কাছে ছিল না, কারণ 156 জন সাংসদের মধ্যে 76 জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করেছিল এবং গাই বাছুরের যে চিহ্ন নিয়ে লড়েছিলেন সেই চিহ্নটা পর্যন্ত তিনি রাখতে, প্রতীকটা পর্যন্ত হারিয়ে গিয়েছিল। তারপরেই এখন যে আপনারা হাত চিহ্ন দেখেন, সেই হাত চিহ্ন নতুন করে আবার তিনি ওই হাত চিহ্ন দিয়ে আবারও ফিরে এসেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সেই ফিরে আসাটা আর সম্ভব নয়, তার প্রতীক যাবে। এবং এই যে 2000 কোটি টাকা, এই টাকাটাও কিন্তু চলে যাবে আলটিমেটলি এই বিদ্রোহী দলের কাছে। অর্থাৎ যে টাকার জন্য এতটা লড়াই করলেন, সে হাতে সেই টাকার বদলে পেন্সিলও পড়ে থাকবে। যদিও বিদেশি বান্ধবীদের মাধ্যমে কত টাকা পাচার করেছেন, সেটার জন্য আবার লালবাজার এই মুহূর্তে তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে, তখন সরাসরি লালবাজারের তরফ থেকে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যাওয়া হয় এবং সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয় আজকের মধ্যে, সম্ভবত 5টা এরকম কিছু একটা টাইম দেওয়া হয়েছে বিকেল, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে, না হলে এরপরে তারা যা পদক্ষেপ নেবেন। ভেবে দেখুন, একদিকে এই জ্বালা এবং যন্ত্রণা যে সাংসদরা চলে যাচ্ছে, চোখের সামনে আমার রাজনৈতিক দলটা ধ্বংস হয়ে যাচ্ছে, মানে কিভাবে যারা আমাকে দেখলেই একেবারে হাতে পায়ে পড়তো তারা পর্যন্ত গাদ্দারি করছে, এই সব সহ্য করার পরও আবার লালবাজারে গিয়ে পুলিশের কড়া কড়া প্রশ্নের মুখে পড়তে হবে। কোন পুলিশ? যে পুলিশ 2 দিন আগে স্যালুট ঠুকতো, তাদেরকে এবার এই অভিষেক বলে আঙুল তুলে হয়তো প্রশ্ন করবেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঁচুমাচু মুখ করে তার উত্তর দিতে হবে। বুঝেছেন তো? আসলে একটা কথা জানেন তো, সেটা হচ্ছে, এটাও বারবার কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন
যে ততটাই অত্যাচার করো যতটা অত্যাচার তুমিও সহ্য করতে পারবে। আমরাও বলতাম, আমরা সকলে এইটাই বলতাম যে এত নোংরামি করছো করো, যতদিন তোমাদের ক্ষমতা রয়েছে করো, কিন্তু ততটাই করো যতটা অত্যাচার সহ্য করতে পারবে। আমরা জানতাম যে এই ক্ষমতার পরিবর্তন হলে আইদার বাংলাদেশের মতো এই মানে, তবু তো এদের ভাগ্য ভালো যে কালীঘাট এখনো পর্যন্ত ঘেরাওটা করা হয়নি। মানুষ মানে বিজেপি এই বার্তাটা দিয়ে এসেছে বলে, হিংসা আটকাতে পেরেছে বলে মানুষ কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে ঘিরে ধরেনি। এটা বিজেপি রয়েছে বলে কিন্তু এটা হয়নি। এবং বাংলাদেশের পরিস্থিতি, শেখ হাসিনার মতো পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দেশ ছাড়তে হয়নি, এটা কিন্তু বিজেপি সেখানে রয়েছে বলে। মানে এর জায়গায় ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যদি এরকম একটা কোনো নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রীর আসনে এই মুহূর্তে বসতো, তাহলে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত নেত্রী, তিনি কিন্তু এই পশ্চিমবঙ্গে থাকার যোগ্য থাকতেন না, তাকে খেদিয়ে বার করে দেওয়া হতো। যাই হোক, আমি এবার যেটা আপনাদের সামনে বলছি, যে যারা দুদিন আগে খুব পায়ে পড়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই বিদ্রোহ ঘোষণা করছেন। একটা ছোট্ট ভিডিও দেখাই, আপনাদের পছন্দ হবে, দেখুন একবার। এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে এনাকে। এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে এনাকে। দেখলেন, প্রখ্যাত প্রবাদ প্রতিম শিল্পী রঞ্জিত মল্লিক। কখনো দেখিনি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, কখনো দেখিনি, নাই বলতে পারেন, রাজনৈতিক ব্যক্তি নন, নাই বলতে পারেন, কিন্তু টুক করে নিজের মেয়েকে একেবারে সাংসদের রাজ্যসভার সাংসদ করে পাঠিয়ে দিলেন। এই হচ্ছে অপরচুনিস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করুক আর না করুক, এটা দেখিয়ে দিয়ে গেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ যাদেরকে সমর্থন করে, পশ্চিমবঙ্গের মানুষ যাদেরকে হিরো ভাবেন, নায়িকা ভাবেন, কিংবা লেখক ভাবেন, লেখিকা ভাবেন, কিংবা কবি, মানে যাদেরকে ওপর সারির মধ্যে রেখে দেন, গায়ক গায়িকা তোরা আছেই, তারা আসলে নিজের স্বার্থ সিদ্ধি করা চায় এবং একেবারে মেরুদণ্ড বিকিয়ে দেওয়া প্রাণী ছাড়া এরা আর কিচ্ছু নয়। তাই পশ্চিমবঙ্গের মানুষকে এবার ভাবতে হবে যে কোনো দাদা আর দিদি চলবে না, কোনো দাদা দিদি রাজ করবে না, রাজ করবেন আপনারা, গণতন্ত্র রাজ করবে। গণতান্ত্রিক দেশে আপনারাই শেষ কথা বলবেন, আর নতুন করে কাউকে দাদা পাতাবেন না, এই চোর জোচ্চোরদের দাদা পাতাবেন না, যারা এখনো আড়ালে রয়ে গিয়ে নতুন তৃণমূল হয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকেও রাখবেন না। দেখলেন তো রঞ্জিত মল্লিক কিভাবে, এই ছেলেটি কি আমার বেশ পছন্দ। কেন এইটা ভিডিওটা দেখালাম জানেন? আমি জানি না, হয়তো খবর যখন শুনছেন, কখন শুনছেন আমি জানি না, তখন হয়তো এই খবরটাও পেয়ে যাবেন যে কোয়েল মল্লিক তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করবেন, সম্ভবত এটাও দেখতে পাবেন। এবং কোয়েল মল্লিককে বিজেপি নেওয়ার একটা কারণও রয়েছে, তার কারণ তিনি সদ্য যোগদান করেছেন, তেমনভাবে খুব দু একটা হয়তো কর্মসূচিতে গিয়েছেন, মানুষের ক্ষোভও এই মুহূর্তে তার মধ্যে তৈরি হয়নি। কিন্তু সে যাই হোক, আমার তো বাবা ক্ষোভ আছে যে তৃণমূলের নাম তুমি লিখিয়েছো, তুমি সব থেকে বড় অপরচুনিস্ট, তোমাকে বিজেপি যদি নেয় তাহলে আমার অন্তত সেখানটা একেবারে আপত্তির জায়গা থাকবে। আপনাদের থাকবে কি? মানে তৃণমূলের নাম লিখিয়েছো স্বার্থের সময়, আর তৃণমূল ভেঙে যাচ্ছে, এখন বিজেপি বড় বিজেপি নেতা হয়ে তোমরা রাস্তায় বসে জ্ঞান দেবে আর সেইগুলো সাধারণ মানুষকে শুনতে হবে। এ ভাই, মানে খুব লজ্জাকর একটা, কিন্তু কিছু করার নেই। মানে বড় বড় ঘটনা, আমি সেদিনকে কেয়াদির সঙ্গে আলোচনা করছিলাম, আমি বলেছিলাম কেয়াদিকে যে এই ঘটনা ঘটবে, কেয়াদি বলছিলেন না কোনো তৃণমূলকে নেওয়া হবে না। দেখা যাক, তার কথা সত্য হতেও পারে, কারণ কয়েকদিন আগেই আপনাদের শুনিয়েছিলাম রাজ্য সভাপতি বলেছেন একজন তৃণমূলকেও নেওয়া হবে না। দেখা যাক কথা তারা রাখেন কিনা। এইখানে যখন এই ধরনের ভাঙন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন সোনিয়া গান্ধীর পাশে বসে ইন্ডিজোটের বৈঠক করছেন। কোন ইন্ডিজোট? যে ইন্ডিজোটে আম আদমি পার্টির মতো একটা রাজনৈতিক দল নেই, বড় রাজনৈতিক, মানে বিজেপির পর কংগ্রেসের পর তো একটা বড় রাজনৈতিক দল, তারা ওই জোটে নেই। আর কারা নেই? ডিএমকে মানে হচ্ছে আপনার ওই স্ট্যালিনের দল, তারাও হেরে গেছে। তারা বলেছে কংগ্রেস যেখানে আমরা সেখানে নেই, তারাও এখানে নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় থেকেও নেই, সবই চলে গেছে। মানে ইন্ডিয়া জোটটা একেবারেই দুর্বল হয়ে গেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করে তাদের রেজলিউশন হয়েছে যে তারা আবারও কয়েক মাস পরে তারা আবারও বৈঠকে বসবেন, মাঝে মাঝে বৈঠকে বসবেন, এবং এই যে ভোট চুরি, এসআইআরের মাধ্যমে ভোট চুরি হয়েছে, এই নিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রর কাছে চিঠি লিখবেন। বিরাট বড় পদক্ষেপ তারা নিচ্ছেন। নিক ভালো ব্যাপার। আমি এখানে টুক করে আপনাদের সামনে আরও তথ্যগুলো দিয়ে দিই যে দেখুন, আপনাদের সামনে যেটা বলবো, একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা শুনলে আপনারা খুব আনন্দিত হবেন যারা এখনো পর্যন্ত শুনছেন। সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে যদি কোনো সিবিআই তদন্ত করতে হতো তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্য সরকারের পারমিশন নিতে হতো, তাছাড়া
সিবিআই তদন্ত করা যেত না। তার কারণ মানে সেখানে পুলিশের এস্টাবলিশমেন্ট আইনের 6 নম্বর ধারায় সেখানে এই রকম একটা অপশান থাকে যে রাজ্য সরকার যদি চান তাদের পারমিশন নিয়ে তাহলে সিবিআইকে তদন্ত করতে হবে। তো সেইটা 2018-র আগে পর্যন্ত কিন্তু সেই মানে কোনো রকম বিধিনিষেধ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সাল থেকে এই ইম্পোজ করে দেন যে আমাদের রাজ্যে এসে কোনো দুর্নীতির তদন্ত করতে হলে আমাদের পারমিশন নিতে হবে। ভাবুন, মানে চোরকে আগে পারমিশন নিতে হবে, বাবা তোমার চুরির হিসাব নেবো কি, তারপরে চোর যদি বলে হ্যাঁ তাহলে হিসাব নেবেন। এইটা শুভেন্দু অধিকারী গতকাল এই যে এটা উইথড্র করে নিলেন, অর্থাৎ সিবিআইকে এখন এই রাজ্যে যে কোনো বিষয়ে তদন্ত করতে গেলে আর কারুর পারমিশন নিতে হবে না, এমনকি শুভেন্দু অধিকারীরও পারমিশন নিতে হবে না। কারণ এতগুলো পারমিশন, দিনে 10টা করে পারমিশন চাইবে শুভেন্দু অধিকারী, বিজি মানুষ, এখন এতগুলো কাজ করতে হচ্ছে, বলে দিয়েছেন ব্ল্যাঙ্কেট পারমিশন, ঠিক আছে। এবং আপনারা জেনে রাখা উচিত এই অবিজেপি শাসিত প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যারা ক্ষমতায় রয়েছে তারাও কিন্তু প্রত্যেকে এই স্বেচ্ছায় বিজেপি এসে সিবিআই এসে তদন্ত করবে এই পারমিশন কিন্তু সবাই বন্ধ করে রেখেছে। অর্থাৎ ইন্ডি জোটের কিন্তু একটাই নীতি, চুরি করো, দুর্নীতি করো, লোককে ঠকাও এবং মানে সংখ্যালঘুদের তোষণ করো। এই হচ্ছে তাদের এজেন্ডা, একেবারে ক্লিয়ার কাট এজেন্ডা। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই এজেন্ডার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সবথেকে আগে। তিনি ভেবেছিলেন যে আমি আগে ছুটি, উল্টো দিকে আগে ছুটে আমি পৌঁছে যাব। সেই কারণে দেখুন অন্যরা রাজনৈতিক ডিএমকে, স্ট্যালিন পরাজিত হয়েছে, কিন্তু কি হয়েছে, তাকে মেরেছে না, ডিম ছুঁড়েছে না, কি করেছে, কিছুই হয়নি। কারণ কি, যখন ভোট হতো তখন ডিএমকে মারতো না কাউকে, অপোজিশনকে মারেনি, কাউকে গায়ে হাত দেয়নি, সব কি তাদের বিরুদ্ধে অনেক মানে অভিযোগ ছিল, কিন্তু কাউকে মারেনি, কাউকে খুন করেনি। আর এই যে দুর্নীতিবাদ সবাইকে খুন করে মেরে একেবারে সবার জীবনটা নরক করে বসে আছেন, আজকে তার জীবনটা নরক। সত্যি করে যদি ভাবেন, যদি মানবিকতা দেখেন, দেখবেন যে এটা তো সত্যি যে একটা, আপনি ভেবে দেখুন যে আপনি আপনার বাড়ি তৈরি করেছেন, ঠিক আছে, আপনি আপনার বাড়ি প্রথমে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা একটা আস্তে আস্তে জমানো টাকা দিয়ে কষ্ট করে খেটে আপনি একটা বাড়ি তৈরি করেছেন, ঠিক আছে। এবং সেই বাড়ির মধ্যে আপনি আপনার পাড়ার 2-4 জন লোককে থাকতে দিয়েছেন বিশ্বাস করে, তারাও আপনাকে খুব তোয়াজ করতো। আর আজকে যখন আপনার বিপদ, তখন তারাই আপনাকে বাড়ি থেকে বার করে দিয়ে বলছে এটা আমাদের বাড়ি, তুমি বেরিয়ে যাও। যে রক্ত জল করে এই বাড়িটা প্রতিষ্ঠা করেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাকে প্রতিষ্ঠা করেছে, তাকে বার করে দিয়ে বলছে এটা আমাদের বাড়ি। সত্যি করে দেখতে গেলে এটা তো অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই দুঃখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী শুধুমাত্রই একজন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী শুধুমাত্রই একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। এত দুর্নীতিবাজ, এতটা মানে নিষ্ঠুর, এদের যেটুকু শাস্তি হচ্ছে আমি আপনাদের বলছি সেইটুকু শাস্তিও কিন্তু এদের মানে জন্য যথেষ্ট নয়। এদের শাস্তি মানে আমি কি বলবো, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এদের চূড়ান্ত শাস্তি হলেও কিন্তু কেউ এক ফোঁটা এদের জন্য দুঃখ প্রকাশ কেউ করবে বলে মনে হয় না। শুধু একটাই এখানে আমাদের আক্ষেপ এবং দুঃখ থেকে গেল, যতক্ষণ না পর্যন্ত এইটা আমরা করতে পারছি ততক্ষণ আবারও আমাদের মনে শান্তি থাকবে না। সেটা কোনটা বলুন তো? এই যে তৃণমূল কংগ্রেসকে চোর বলে, মানে তৃণমূল কংগ্রেসের একটা ব্লক মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলে যে নিজেদের সাধু সাধার চেষ্টা করছেন, এদেরকে কিন্তু কিছুতেই মেনে নেওয়া যায় না। কাকলি ঘোষ দস্তিদার আজকে তিনি ইন্ডি মানে তৃণমূল ব্লকের অন্যতম নেতা, তৃণমূলের প্রতীক হয়তো তাদের হাতে উঠে যাবে দুদিন পর। তারা বলছে আমরা এনডিএকে সাপোর্ট করছি, আর তারা দুদিন আগে পার্ক স্ট্রিট গণহত্যাতে বলেছিল ওই মহিলার পাশে না দাঁড়িয়ে মমতার কথায় সমর্থনে যে ও তো সওদা করছিল, কিংবা আরজি করের কাণ্ডেও এরা ক্রমাগত মানে অসহিষ্ণু মন্তব্য একের পর এক করে গিয়েছিল। আজকে এরা এনডিএকে সমর্থন করবে, আর এনডিএর সমর্থন সেটা নিতেও হবে, এনডিএ সেই সমর্থনও নেবে। এটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে কলঙ্কজনক কম অধ্যায় নয়। তবে হ্যাঁ, কিছু বড় জিনিস করতে গেলে প্রথমে কিছু ছোট জিনিসকে মেনে নিতে হয়, তারপরে আমরা নিশ্চিতভাবে শেষ দেখে ছাড়বো যে এই ব্লকও যতদিন না পতন হচ্ছে, এবং এই প্রত্যেক নেতা আজকে যারা প্রচুর ফুটেজ পাচ্ছেন টিভিতে, এদের রাজনৈতিক কেরিয়ারও যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কাজ সম্পূর্ণ হবে না। কি চান তো ততদিন আমরা লড়াই করি? যদি চান তাহলে সমর্থন করুন কমেন্টের মাধ্যমে, শেয়ার করে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।